প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। তো বৈশ্বিক যে মহামারী বর্তমান পৃথিবীতে বিরাজমান, সেই প্রেক্ষাপটে যে অনলাইনে ক্লাসের কার্যক্রমের অংশ হিসেবে আজ আমি তোমাদের সাথে আছি আজাবাদ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রিফাত জাহান। তো তোমাদের সাথে যেহেতু আমাদের অনেক দিন দেখা হয় না, কথা হয় না, সেই কারণে হয়তো তোমরা আমাদেরকে অনেক মিস করছো, তেমনি তোমাদেরকেও আমরা অনেক মিস করছি। যেহেতু তোমাদের সাথে অনেকদিন আমাদের দেখা হয় না, কথা হয় না, এই জন্য আসো আমরা শুরুতেই তোমাদের সাথে একটি গল্প করি। গল্পটা এরকম যে আমরা কর্মব্যস্ততা বা জীবনের প্রয়োজনে অনেকেই এখন হচ্ছে কি নাগরিক জীবনের অধিকারী হয়েছে। অনেকে শহরে বসবাস করি, অনেকে দেশের বাইরেও বসবাস করে থাকি। তো আমার জীবনের যে মূল্যবান সময়টুকু বা শৈশব সময়টুকু গ্রামেই কেটেছে। তারপর আমি শহরমুখী হয়েছি বা নাগরিক জীবনের অধিকারী হয়েছি, বা আমি দেশের বাইরে পদার্পণ করেছি। তো আমি আমার জীবনের শেষ পর্যায়ে এসে আমি আমার প্রিয় জন্মস্থান বা আমি যেখানে শৈশব কেটেছি, যেখানে আলো হাওয়া ও বাতাস আমাকে বড় করেছে, সেই স্থানে আমি বেড়াতে গিয়েছি। তো আমি গিয়ে প্রথমেই সেই আমার শৈশবের জন্মস্থান গ্রামের বাড়িতে গিয়ে দেখি যে সেই খেলার মাঠ, সেই নদীর ধার, আমাদের সেই পুকুর পাড়, আমাদের সেই আমবাগান, আমাদের পরিচিত মুখ সেই রহিমউদ্দিন, সেই সকিনা বেগম, সে আগের মতোই আছে, সব কিছু আগের মতোই। কিন্তু আমি সেখানে নতুন অতিথি হয়ে তাদের সামনে যেন ধরা দিয়েছি। তারা আমাকে চিনতেই চায় না, তারা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু আমি তাদের সবাইকেই চিনি, তাদের সবাইকেই জানি, কারণ এই মাঠ, এই ক্ষেত, এই পুকুর পাড়, এই ধানের মাঠ সব কিছুই আমার হাতের তালুর মতো পরিচিত। তো শিক্ষার্থীরা, তোমরা এই গল্প শুনে হয়তো কিছুটা আশ করতে পারছো যে আমি আজ তোমাদের কোন বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি। তো হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পারছো, আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা আমি কোনো আগন্তুক নই কবিতাটি আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা দেখো যে আমি কোনো আগন্তুক নই, লিখেছেন আহসান হাবিব। তো আহসান হাবিব এর যদি কথা আমরা বলতে চাই, যার কবিতায় মানুষের গভীর জীবনবোধ এবং বাংলার চিরায়ত যে সবুজ সুন্দর ও শ্যামল প্রকৃতির রূপ ফুটে উঠেছেন, তিনি হচ্ছেন আমাদের কবি আহসান হাবিব। তো আমি আহসান হাবিবকে নিয়ে ছোট্ট তার জীবন পরিস্থিতি এখানে তুলে ধরেছি। তো আমরা সবাই জানি যে আহসান হাবিব হচ্ছে কি একজন কবি ছিলেন এবং পেশায় তিনি একজন সাংবাদিক ছিলেন। তো আহসান হাবিব যদি আমরা ব্যক্তি জীবনগুলো পর্যালোচনা করে দেখি, তাহলে আমরা প্রথমে দেখতে পাই তার জন্ম। তার জন্ম 1917 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি। তিনি জন্মগ্রহণ করেছেন পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে এবং তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো রাত্রি শেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশাই বসতি ইত্যাদি। এবং তার রাত্রি শেষ হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। এবং তেনার পেশা ছিল সাংবাদিকতা, সেটা আমি শুরুতেই আলোচনা করেছি। এবং তার যে কবি কর্মের স্বীকৃতি হিসেবে বা তার লেখার স্বীকৃতি হিসেবে তিনি অনেকগুলো রাষ্ট্রীয় পুরস্কার অর্জন করেছেন। যেমন 2টি পুরস্কার হলো বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক পুরস্কার। এবং এই কবি মৃত্যুবরণ করেছেন 1985 সালের 10 জুলাই। তো সংক্ষিপ্ত পরিসরে এটাই তার হচ্ছে কি জন্ম এবং মৃত্যু এবং তার সাহিত্যকর্মের পরিধি। তো আমি তোমাদের শুরু থেকে বলছি যে আমি কোনো আগন্তুক নই।
তো আগন্তুক বলতে আসলে আমরা কি বুঝি? আগন্তুক কে বা আগন্তুক বিষয়টা কি? তো আমরা যদি এক কথাই বলি, আগন্তুক অর্থ অপরিচিত, যাকে আমরা চিনি না, জানি না বা তাকে কখনো দেখি না, তাকে আমরা আগন্তুক বলে থাকি। তাহলে যদি কবিতার নাম আমি কোনো আগন্তুক নই, তাহলে কবি বলতে চাচ্ছেন তিনি এখানে অপরিচিত কেউ নন, তিনি আমাদের পরিচিত, তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু মিলায়ে এই বঙ্গমায়েরই সন্তান, তিনি সেটা নিজেকে নানাভাবে প্রকাশ করতে চাচ্ছেন। তো কবিতার শুরুতেই আমি তোমাদের হচ্ছে কি কয়েকটি কবিতার লাইন আবৃত্তি করতে চাচ্ছি এবং সেই অনুযায়ী আমি আলোচনা করতে চাচ্ছি। তো তোমরা সবাই আশা করি মনোযোগ সহকারে সেই আলোচনাটি, কবিতাটি এবং শুনবে এবং ক্লাসটি হচ্ছে কি তোমরা উপভোগ করবে। তো প্রথমেই কবিতার শুরুতেই কবি বলতে চাচ্ছেন, আসমানের তারা সাক্ষী, সাক্ষী জমিনের ফুল, এই নিশরাত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর পাড়, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নয়। তো এখানে কিছু কিছু শব্দ আমাদেরকে কি অপরিচিত মনে হচ্ছে বা আমরা এই শব্দগুলো সম্পর্কে আমাদের জানা কম। যেমন এখানে আছে কি নিশিরাত। নিশিরাত বলতে আমরা যেটাকে বুঝি যে গ্রামীণ জীবনে প্রায় এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, যেহেতু আমরা হয়তো এখনো এই শব্দের সাথে পরিচিত নয়। গভীর রাত্রি, যখন পৃথিবীর সব কোলাহল থেমে যায়, পৃথিবী স্তব্ধ হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, তখন সেটাকে নিশিরাত বলে। তো এখানে এই নিশিরাত বাঁশবাগানে বিস্তর জোনাকি সাক্ষী। যদি আমরা কখনো গ্রামে যাই, গ্রামের বাড়িতে যাই, যে জোনাকি পোকাগুলো দেখতে পাবে যে কি রাতের বেলা তারা যখন হচ্ছে কি গভীর রাত হয়, পৃথিবী শুনশান নীরবতা নেমে আসে, তখন এই জোনাকিগুলো বাঁশবাগানে আছে কি তার আলো মেলে এক অদ্ভুত খেলায় তারা আছে কি অদ্ভুত খেলায় তারা কি আকৃষ্ট হয় এবং তারা বাঁশবাগানে তারা আছে কি তাদের যে প্রাকৃতিক যে মনোরম পরিবেশের ভিতর তারা নিজেদের খাপ খাইয়ে নেয়। তো সেই কথা এখানে কবি বলেছেন। তারপরে বলেছেন আমি কোনো অভ্যাগত নয়। অভ্যাগত মানে কি? অভ্যাগত শব্দটা হচ্ছে কি, যেটা অর্থ হয়, অভ্যাগত শব্দটির অর্থ হচ্ছে দুয়ারে দাঁড়িয়ে থাকা অতিথি। তো এখানে এই অর্থে ব্যবহার করা হচ্ছে যে কবি বলতে চাচ্ছেন যে আমি এই বাংলার এই মাটিতেই জন্মগ্রহণ করেছি, এই স্থানে জন্মগ্রহণ করেছি, আমি এখানে কোনো অতিথি নয়, এখানে কোনো অপরিচিত কেউ নয়, আমি তোমাদের অতিথি নয়, আমি এখানের এই মাটিরই সন্তান। খোদার কসম আমি ভিনদেশী পথিক নয়, আমি কোনো আগন্তুক নয়, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাত্বিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নামই সর্বত্র থাকা, সারা দেশে। তো এখানে কবি বিশেষ করে তার জোর দেওয়ার কথা বলছেন। বিশেষ করে আমরা এখনো বিশেষ করে যখন কোনো বিষয়ে জোর দিতে চাই বা তার গুরুত্বটা বেশি বোঝাতে চাই, তখন আমরা বিভিন্ন ধরনের কসম বা ইরা যেটাকে বলি আমরা অনেক সময় কেটে থাকি। যেমন আমরা বলি খোদার কসম বা আল্লাহর কসম। সেক্ষেত্রে কবি এখানে তার ব্যতিক্রম নয়। ফলে কবি তার পরিচয়টা মানে জোরালোভাবে উপস্থাপন করার জন্য তিনি বলেছেন যে খোদার কসম, মানে তিনি তার সেই বলাটাকে আরো বেশি জোর দিতে চাচ্ছেন, মানে তিনি আরো বেশি কি ঘনিষ্ঠ দিতে চাচ্ছেন যে আমি এই মাটির সন্তান, এখানে আমি জন্মগ্রহণ করেছি, এতে কোনো সন্দেহ নাই। আর আমরা এটাও জানি যে আমাদের যে গ্রাম বাংলার যে প্রায় বাংলাদেশে ৮৬,০০০-এর বেশি গ্রাম আছে। তো আমরা একটা গ্রামকেই দিয়ে আমরা বাংলাদেশের সমস্ত গ্রামকে আমরা কিন্তু কি উপলব্ধি করতে পারি, কারণ গ্রামীণ পরিবেশটা একই নিয়মে সারা বাংলাদেশে কি চলে। বিশেষ করে গ্রামীণ পরিবেশটা, এক গ্রামের যে পরিবেশটা থাকে বেসিক্যালি আদার্সের যে বাংলাদেশের গ্রামগুলো আছে একই ধারায় বহমান। ফলে কবি বলছেন একটা গ্রামে জন্মগ্রহণ করা মানে কি তিনি গ্রামের যে অন্যান্য যে গ্রামগুলো আছে বা আমাদের সারা দেশে যে ছড়িয়ে ছিটিয়ে যে গ্রামগুলো আছে সব গ্রামগুলোকে তার আছে কি চেনা জানা। আমি কোনো আগন্তুক নই, এই খররৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো
আত্মীয় নয়। কার্তিকের ধানের মঞ্জুরির সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখে আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। তো কবি এখানে বলা হচ্ছে যে কি, বিশেষ করে যে গ্রামের সাথে যার সংস্পর্শ আছে, গ্রামে যে বেড়ে উঠেছে, তার পক্ষে এই কথাগুলো বলা সম্ভব। কিন্তু আমরা বা আমাদের যারা কি যে অনাগত প্রজন্ম যারা আসবে, যারা শহরে বড় হয়েছে বা দেশের বাইরে বড় হয়েছে, বিশেষ করে তাদের এই গ্রামীণ এই প্রাকৃতিক পরিবেশ উপলব্ধি করা তাদের পক্ষে সম্ভব নয়। এখানে কিছু কিছু শব্দ কবি ব্যবহার করেছেন, যেমন কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতা। আমরা জানি ধানের পাতা হচ্ছে কি, চিরল অর্থ হচ্ছে চ্যাপ্টা ধরনের পাতা। অনেকে কিন্তু আমরা এখন হয়তো চিনি না, যেহেতু যারা গ্রামে শৈশব কাটে নেয় তার পক্ষে এগুলো চেনা সম্ভব না। যে কার্তিক মাসে ধান ফলে, এটাও আমরা হয়তো অনেকেই জানি না। কিন্তু যারা গ্রামে বড় হয়েছে, গ্রামের কি পরিবেশে বেড়ে উঠেছে, তারা কিন্তু এগুলো বিষয়গুলো জানে। ফলে কবির তার আছে কি, সে যে গ্রামের আলো বাতাসে বড় হয়েছে, গ্রামের যে তার শিকড়, গ্রামের যে তার কি যে আপন, এটা বোঝাতে তিনি কি এই শব্দগুলো ব্যবহার করেছেন। তিনি আবার বলেছেন, অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরসেনা স্বজন একজন। বিশেষ করে যে আমরা আছি কি, যে বাংলাদেশের আছে কি, যে গ্রাম পর্যায়ে যে জনসংখ্যা আছে, এখনো অনেকেই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে থাকে। ফলে তারা হয়তো অনেক সময় পুষ্টিকর খাবার খেতে পারে না, তিন বেলা ভালোভাবে ভাত খেতে পারে না। এই কারণেই তাদের আছে কি, যে বিশেষ করে যখন তারা বার্ধক্যে উপনীত হয়, পর্যাপ্ত সেবা সহস্রা বা চিকিৎসার অভাবে পেয়ে থাকে না, বা তাদের অভাবও থাকে। ফলে সব কিছু তারা আছে কি, নিজেদেরকে সেইভাবে আছে কি, যে তাদের যে পুষ্টিকর খাবার দরকার, যে তাদের আছে কি পর্যাপ্ত খাবার দরকার, সেটা থেকে তারা বঞ্চিত। ফলে যে যে মানুষটার আছে কি হয়তো বার্ধক্যে উপনীত হওয়ার কথা ছিল না, সেও হয়তো পুষ্টিকর খাবার পেলে, ভালো খাবার পেলে হয়তো সে আরও কিছুদিন সুস্থ সবল থাকতে পারত। সে অকালে বার্ধক্যে নত হয়েছে, মানে তার এই যে অভাব অনটন দুঃখ জর্জরিতর কারণে তিনি কি, যে অল্প বয়সে সে বার্ধক্যে উপনীত হতে বাধ্য হয়েছে। তো তিনিও কবি এটা বুঝতে পারছেন যে আসলে তার বয়স এত নয়, কিন্তু তারপরেও তিনি কি বার্ধক্যে উপনীত হয়েছে। ফলে এটার দ্বারা কবি বুঝতে চাচ্ছেন যে তিনি গ্রামের মানুষের যে জীবনযাত্রা, তাদের যে কি যে ঠিকমতো হয়তো খেতে পারে না, ঠিকমতো সে কি ওষুধ পায় না, চিকিৎসা পায় না, সেগুলো তিনি সম্পর্কে জানেন। তাহলে একজন যদি গ্রামে বড় না হয়, গ্রামে যদি না থাকে, গ্রামের সাথে তার শিকড়ে যদি স্পর্শ না থাকে, তাহলে তার পক্ষে এগুলো উপলব্ধি করা সম্ভব নয়। ফলে কবি এইগুলো বর্ণনা দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি গ্রামের সাথে তার আছে কি অস্তিত্বের সাথে তার গ্রাম মিশে রয়েছে, তার জন্মভূমি মিশে রয়েছে। ফলে তিনি এখানে কোনো আগন্তুক নন, তিনি এখানে পরিচিত ব্যক্তি। আমি জমিলার মার শূন্য খাকা রান্নাঘরের শুকনা থালা সব চিনি, সে আমাকে চেনে। হাতে রাখা বৈঠার লাঙ্গল দেখো, আমার হাতের স্পর্শে লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। তাহলে কবি বলছেন যে আমি জমিলার মার শূন্য খাকা রান্নাঘরগুলো শুকনা থানা সব চিনি। আমরা জানি যখন আমরা বাসায় পর্যাপ্ত রান্নাবান্না হয়, তখন সেগুলো ধৌত করারও প্রয়োজন হয়, পরিষ্কার করতে হয়, ধুতে হয়। কিন্তু যে মানুষটার বাসায় রান্নাই হয় না, তার তো থালা বাসনের কি ধোয়ার প্রয়োজন হয় না। এখানে থালা বাসন ধোয়ার প্রয়োজন হয় না কেন? শুকনো থালা বলতে বোঝানো হয়েছে যে অভাব অনটন এর কারণে তার পক্ষে হয়তো রান্না করা সম্ভব হয়নি। ফলে তার প্লেট বা থালা বাসনগুলো ধোয়ার তো প্রশ্রয় আসে না। এখানে দারিদ্র ক্লিষ্ট গ্রামীণ বাংলার চিরায়ত জীবনের কথা তিনি তুলে ধরেছেন জমিলার মার মাধ্যমে। তারপর তিনি আরো বলেছেন, হাতে রাখো বৈঠায় লাঙ্গল, দেখো আমার হাতের স্পর্শে লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমরা জানি আমাদের বাংলাদেশ হচ্ছে কি কৃষি প্রধান দেশ। এদেশের ৮০% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল।
কৃষিকাজ করেই তারা তাদের কি জীবিকা নির্বাহ করে থাকে। ফলে যে কৃষি কাজের সাথে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষই জড়িত। ফলে কবি যেহেতু তার আছে কি পরিচিত, গ্রাম তার পরিচিত, সেখানে তিনি বড় হয়েছেন। ফলে কবি তার সেই কৃষি সত্তাটা এখানে পরিচয় দিতে যাচ্ছেন যে যারা কৃষক, যারা আছে কি মাঠে কাজ করে, তাদের মাটির যে গন্ধ, বিশেষ করে যে গ্রামীণ সমাজে, বিশেষ করে আমাদের যে বলা হয় নদী নালা খাল পর্বতের দেশ বাংলাদেশ, এখানে বিলে অনেকটা সময় প্রায় 6 মাস 7 মাস পানিতে জমা থাকে, আবদ্ধ থাকে। ফলে যখন এই শুকনো মৌসুমটা আসে, যখন পানিগুলো শুকায় যায়, তখন যে ওই মাটিতে জেগে ওঠে কৃষক, সেখানে ফসল ফলায়। এবং এই দীর্ঘদিন পানিতে ডুবে থাকা এবং কচুরিপানা বিভিন্ন ধরনের খড়কুটোর কারণে পচে সেগুলো এক ধরনের গন্ধ সৃষ্টি হয়, যেগুলোকে বলা হয় সুদা গন্ধ বলা হয়, মাটির গন্ধ বলা হয়। তো সেই কাদামাটিতেও এক ধরনের যে গন্ধ হয়, সেই গন্ধটাও কবি পরিচিত। কবি বলছে যে তার হাতের তলায় সেই গন্ধটা এখনো লেগে আছে। তিনি হাতটা যখন তার সামনে নিয়ে আসে তখন সেই গন্ধটা যেন উপলব্ধি করতে পারে। তাহলে একটা মানুষ কতটা গভীরভাবে উপলব্ধি করলে যে তার গ্রামীণ জীবনের সূক্ষ্ম রূপগুলো তুলে ধরতে পারে, সেগুলো কেবলই সম্ভব যে গ্রামে বড় হয়েছে বা গ্রামের মাটি, গন্ধ এবং আলো যে বিকশিত হয়েছে, তার পক্ষে এগুলো উপলব্ধি করা সম্ভব। কিন্তু অন্যথায় অন্য কারোর পক্ষে এগুলো উপলব্ধি করা সম্ভব নয়। ফলে কবি বলতে চাচ্ছেন যে কি, যেহেতু যে আমি আগন্তুক নয়, আমি তোমাদের পরিচিত, আমি এই বাংলারই সন্তান, এই মাটিরই সন্তান, চিন্তার এই পরিচয়টাকে কি আরও বেশি জোরালোভাবে উপস্থাপন করার জন্য তিনি এই সুদা মাটির গন্ধেরও বিবরণ দিয়ে যাচ্ছেন। তারপরে আসে, আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই, দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। তো এখানে বলা আছে দুপাশে ধানের ক্ষেত, সরু পথ। বিশেষ করে আমরা যারা গ্রাম জীবনের সাথে পরিচিত, যে আমরা দেখি যে মাঝখান দিয়ে হয়তো একটা রাস্তা বয়ে গেছে, তার দুপাশে ধানের ক্ষেত। এটাই চিরায়ত গ্রাম বাংলার প্রকৃত রূপ। যদিও আমাদের পক্ষে, অনেকের পক্ষে হয়তো কি যে গ্রামে যে এই সৌন্দর্য উপভোগ করা সম্ভব না হলেও আমরা অনেক বিভিন্ন মাধ্যমে এইগুলো দেখে থাকি। ফলে এই সরু পথ, বিশেষ করে যে গ্রামের যে কি রাস্তা বয়ে গেছে, তার দুপাশে যে ধানের ক্ষেত, এবং এই ধানের ক্ষেতকে একটা থেকে আরেকটাকে কি আলাদা করার জন্য যে আমরা দেখবাছি কি যে একটা সরু আইল পথ যেটাকে বলা হয় পেয় পথ আর কি, মানুষ হেঁটে যেতে পারে, একটা ছোট সংকীর্ণ কি একটা রাস্তা থাকে এবং একটা জমি থেকে আরেকটা জমিকে চিহ্নিত করার জন্য, এটাকে বলে আইল পথ। আইল শব্দ থেকে আল শব্দটার উৎপত্তি হয়েছে। তো আইল মানে আমরা চিনি যাচ্ছি কি যে দুটো ক্ষেতকে আলাদা করার একটা চিহ্ন, একটা পথ তৈরি করে দেওয়া হয়। তো এটা হচ্ছে কি, যখন আমরা যদি কি দূর থেকে দেখি এটা উপলব্ধি করা সম্ভব হয় না। যখন আমরা জমির কাছে যাই, যখন আমরা জমিতে যে নিবিড় চিত্তে যেগুলো যখন দেখবো, তখনই আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারবো যে প্রত্যেকটা ক্ষেতের মাথায় কি ছোট ছোট পথ রাখা হয়েছে। তো এই সরু পথটাও কবি খুব ভালোভাবে চেনেন, জানেন। তেমনি সামনে ধুধু নদীর কিনার, তো এই ক্ষেত পথ পার হয়ে সামনে আগলেই কবি দেখতে পারেন যে কি সেখানে নদী বয়ে চলেছে। নদীর কিনার বলতে এখানে ধার বা পাড়কে বোঝানো হয়েছে। আমার অস্তিত্বে গাথা আমি এই উধাও নদীর মূল মুগ্ধ এক অবোধ বালক। কবি বলছেন যে এইগুলো আমার আছে কি অস্তিত্বে গেঁথে রয়েছে, আমার মনে প্রাণে গেঁথে রয়েছে। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। তো বলছে যে কি স্বাভাবিকভাবে যে গ্রাম বাংলার যে চিরায়ত সৌন্দর্যের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নদী। যে আমরা যখন যদি
কাউকে বলি তুমি একটি গ্রামের জীবনের ছবি আঁকো বা গ্রামের একটা দৃশ্য আঁকো, দেখবে প্রথমেই সে একটা নদীর ছবি আঁকার চেষ্টা করবে এবং নদীতে হয়তো ভাসমান কিছু নৌকাকে আঁকার চেষ্টা করবে এবং পাশেই দুই তীরেই সে কি কিছু বাড়িঘর আঁকার চেষ্টা করবে। তাহলে আমরা এই ছবি থেকেই বুঝতে পারি যে গ্রামীণ জীবনের একটা অবসম্ভাবী অংশ হচ্ছে নদী, এবং এই নদীর যে রূপ বা সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে। কবিও এর বাইরে নয়, কবিকে এই গ্রাম বাংলার এই সৌন্দর্য, এই রূপ রস তাকে কি মুগ্ধ করে। এই জন্য বলছি যে কি আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। তাহলে কবি এই গ্রাম বাংলার যে নদীর যে রূপ তিনি দেখে মুগ্ধ হয়েছেন, বিমোহিত হয়েছেন। তো আমি কোনো আগন্তুক নই, এই কবিতার মাধ্যমে কবি বলতে চাচ্ছেন যে কি আসলে তিনি কি এই মাটির সন্তান, এই দেশেরই সন্তান, এবং এই দেশেই তিনি বড় হয়েছেন, এই মাটিতেই তিনি বড় হয়েছেন। তিনি কোনো অপরিচিত কেউ নন এবং ভিনদেশী কোনো ব্যক্তিও নন। ফলে কবি তার নিজেকে প্রকাশ করার জন্য যতগুলো যে গ্রামীণ জীবনের খুঁটিনাটি বিষয়গুলো আছে তিনি অত্যন্ত সাবলীল এবং সুন্দরভাবে এই কবিতাতে তুলে ধরেছেন, যাতে তার পরিচয়টাকে কি আরও বেশি যে তার অস্তিত্বের সাথে মিশে নেওয়া যায় বা তার অস্তিত্বের সাথে তাকে কি মেলবন্ধন সৃষ্টি করা যায়, তিনি সেটাই এখানে করেছেন। ফলে কবি এখানে নিজেকে এইভাবে উপস্থাপন করতে চাচ্ছেন যে তিনি অপরিচিত কেউ নন, এখানে অতিথি নন, তিনি এখানে স্থায়ী বাসিন্দা এবং তিনি এই গ্রাম বাংলার চিরায়ত সন্তান। ফলে কবি কোনোভাবেই তাকে কি যে আমরা দূরে ঠেলে দিতে পারি না, তাকে আপন করে নিতে হয়। ফলে কবিও তার এই বিভিন্ন ধরনের অনুষঙ্গ বা পরিচয়ের মাধ্যমে তিনিও চাচ্ছেন যে কি তার এই পরিচয়টাকে আরো সুদৃঢ় করা। তো আহসান হাবীব আমি আগেই বলেছি, যার কবিতায় সবসময় উঠে আসে বাঙালি বা মানুষের জীবনের গভীর জীবনবোধ ও আশাবাদ, এটাই আসলে তার আহসান কবিতার হাবিবের কবিতার মূল বৈশিষ্ট্য। তাহলে এই আমি কোনো আগন্তুক কবিতার মাধ্যমে আমি কিন্তু কি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি যে তার গভীর জীবনবোধের পরিচয় এখানে ফুটে উঠেছে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বাসায় কবিতাটি ভালোভাবে পড়বে এবং তোমরা এইগুলো যে আমি শব্দগুলো বলেছি, অজানা যে শব্দগুলো আছে তোমরা শব্দার্থ টিকা থেকে তোমরা সেগুলো মিলায় নিবে এবং তোমরাও বাসায় পাঠ পরিস্থিতিটা এবং শব্দার্থগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে। তাহলে এবং আমার যে ক্লাসটা তোমরা দেখে থাকো তাহলে বা ক্লাসে অংশগ্রহণ করে থাকো, তাহলে আমাদের আলোচনা বা আমার এই আলোচনা তোমাদের হচ্ছে কি জন্য সহায়ক হবে। তো আশা করি যে এই বিশ্ব চলমান পরিস্থিতির ভিতরে তোমরা হচ্ছে কি সচেতন থাকো, নিরাপদ থাকো এবং যে স্বাস্থ্যবিধি আছে সেটা মেনে চলো, এবং যে আমার জন্য আমরা যাতে নিরাপদ থাকি সেজন্য দোয়া করবে এবং তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ আমি এই অনলাইন ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।